করে মাথা, ঘ্রাণ, চোখ, নাক সব কিছু চলে যাচ্ছে, বুঝলে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি পৌনে পাঁচটায় ঘুম থেকে উঠে ওই 15-20 মিনিট মতো নিচে ছিলাম, তারপরে ওপরে চলে এসেছি। আর জানো, ছাদে এসে এত সুন্দর হাওয়া পাচ্ছি, মনটাই যেন ভরে গিয়েছে। নতুন একটা দিন, নতুন সূর্য উদয়। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। নিচে চলে এসেছি, ছাদে ছিলাম প্রায় 40 মিনিট মতো, আর মন চাইছিলই না যে নিচে আসি জানো, কিন্তু ওই ঢের রাজ্যের কাজ পড়ে রয়েছে, তো এখন তো আর সেই উপায় নেই যে ছাদে গিয়ে বসে থাকবো। আর তাছাড়াও সূর্যি মামার যে পরিমাণে তেজ বেড়ে যাচ্ছিল, তাই ভাবলাম বেশিক্ষণ আর ছাদে থাকাটাও সম্ভব হবে না, সেই কারণেই নিচে চলে এসেছি। আর নিচে সেই বাসি কাজকর্ম যা ছিল সেটা মোটামুটি সেরে ফেলেছি। কি বলতো, সকালের দিকে আমার বেশি একটা বাসি কাজকর্ম থাকে না, তার কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যদি বাসনটা মেজে রাখা হয়, ব্যাস ওটাতেই অনেকটা কাজ যেন এগিয়ে যায়, তাই না বলো? এই যে এদিকে আবার একটু বেলের শরবত করে নিয়েছি। বেশ কয়েকটা ব্লগে তো তোমরা দেখেইছো এর আগে যে একটা বেল ঘরে পড়েছিল, আর সেই বেলটার না কোনো গতিই করতে পারছিলাম না। অবশেষে আজকে বেলের শরবত বানিয়ে বেলটার একটা হিল্লে করে ফেলেছি। জানো তো, আজকে না বেলের শরবতটা হেব্বি খেতে হয়েছিল। দুধ দিয়ে বেলের শরবত বানাই আমি, বেশ অনেকগুলো দিন পর আজকে খেয়েছি, তো আরও বেশি ভালো লেগেছে। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে ছিলাম, ওই সময় বেলের এই সিজন আসলে আমার শ্বশুরমশাই যেহেতু হাটে বাজারে থাকে, তাই অনেক কম দামে অনেকগুলো বেল একসাথে নিয়ে আসতো। উনিও বেল খেতে ভীষণ ভালোবাসে। বেলের শরবত, শুধু শুধু বেল খাওয়া, আর তাছাড়া বেল পুড়িয়ে খাওয়া তো রয়েইছে। তবে এই সবগুলোর মধ্যে আমার সব থেকে পছন্দের হলো বেলের শরবত আর শুধু শুধু চামচি দিয়ে বেল খাওয়া। আমি আবার ওই পোড়া বেলটা না অতটাও বেশি পছন্দ করি না, কেমন একটা গন্ধ আসে যেন আমার কাছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর এই যে যেটুকু বাসন হয়েছিল বেসিনে, সেটুকুও কিন্তু মেজে রাখলাম। সংসারের কোনো কাজই ফেলে রাখা আমি একদমই পছন্দ করি না। আমার কথা যেদিকে দু চোখ যাবে সেদিকেই যেন আমি দেখি সব কিছু টিপটপ, তাহলে আমার ভীষণ ভালো লাগে, আর মাথাটাও যেন খুব ফ্রেশ লাগে জানো। আর কি বলতো, ছোট থেকে না আমি একটা জিনিস শুনে এসেছি আমার মায়ের কাছে, যে সংসারের কাজ ফেলে রাখলে না সেই কাজে আলসেমি আসে, আর যখন সময়ের কাজ সময় হয়ে যায় তাতেও সংসারে শ্রীবৃদ্ধি হয়। স্নান সেরে চলে এসেছি, আর ঘরে এসেই এই যে নিজেকে টাইম দিচ্ছি, একটুখানি পরিপাটি হয়ে নিচ্ছি। প্রতিটা দিনই স্নান সেরে আমি একটুখানি এইভাবেই নিজে একটু সাজুগুজু করি, আর এতে আমার ভীষণ ভালো লাগে। মানে এক কথায় আমি নিজেকে ভালোবাসি, নিজেকে টাইম দেই, আর আমার নিজের মনটাও ভালো থাকে। এত সাজার জিনিস কিনে যদি একটুও না সাজি তাহলে কেমন করে হয় বলো? পৃথিবীতে এই বড় বড় কত কোম্পানি রয়েছে যারা শুধুমাত্র মেয়েদের ওপরে কিন্তু নির্ভর করে নিজেদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে চলেছে। সবার কথাই তো ভাবতে হয়, তাই দিনের মধ্যে স্নান সেরে এসে আমি একটু নিজের কথার সাথে ওই বড় বড় ব্যবসায়ীদের কথাও একটু ভাবি। যাই হোক, তারপরে স্নান টান করে একটু রেডি টেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর কালকে না সন্ধেবেলায় ফুল আনা হয়েছিল, কি অবস্থা জানো না, মানে এখন না এই কেনা ফুল দিয়ে পুজো দিতে আমার একটুও ভালো লাগে না। শীতকালে তো তাও কয়েকটা দিন এই ফুল ঘরে রাখা যায়, আর এখন এই গরমকালে মানে ফুলগুলোর এমন দশা হয়ে গিয়েছে না, এই নিয়ে আসবে তুমি, এনে 1 ঘন্টা হবে, আনার সাথে সাথেই দেখবে যে ফুলের যে নিচে গোড়াগুলো রয়েছে, গোড়াগুলো কেমন কালো কালো হয়ে গিয়েছে। ভালো লাগে না জানো, কিন্তু কি করব বলো, যারা আমরা এভাবে ভাড়া থাকি তাদের পক্ষে তো গাছ লাগিয়ে পুজো দেওয়া একদমই সম্ভব নয়।
কিন্তু তবুও আপ্রাণ চেষ্টা করছি যদি কোনোভাবে কোনো একটু গাছ করে তুলতে পারি তাহলে সেই নিজের গাছের ফুল দিয়ে পুজো দেবো। আমার বাড়িতে জানো, মানে শ্বশুর বাড়িতে এত পরিমাণে গাছ রয়েছে, সেই ফুল রোজ পুজোয় লাগেও না। আর এখানে আমার কি কপাল দেখো। এটাই তো হয়, তাই না বলো? মানুষ এক জীবনে সব কিছুই একবারে কখনো পায় না। ঠাকুর পুজো দিতে ছোট থেকেই ভীষণ ভালোবাসি। যখন খুব ছোট ছিলাম তখন ঠাকুমাকে বলতাম, আমি আগে স্নান সেরে এসে ঠাকুরের পুজো দিতে থাকবো, তারপরে তুমি স্নান সেরে পিছনে পিছনে আসবে। আর ঠাম্মা হাসতো, বলতো তোমার যখন নিজের সংসার হবে তখন দেখবে এই পুজোটুকু দিয়ে দেওয়ার কেউ থাকবে না, তোমার নিজের সংসারে তোমাকেই পুজো দিতে হবে। আমি কথাটা শুনে সত্যি বলছি ভীষণ খুশি হতাম যে তাই আমারও এরকম হবে, তখন আর কেউ আমাকে বলবে না যে তুমি ছোট্ট, তুমি পুজো দিতে পারবে না। এখন তো তাই হয়েছে। তবে হ্যাঁ, যতই ব্যস্ত থাকি না কেন, যাই হোক না কেন, আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। যখনই পুজো দিতে বসি তখন যে ঠাকুরের সাথে কত সুখ দুঃখের কথা বলতে পারি আমি, আর আমার আত্মাটা যে কত তৃপ্তি পায়, কত শান্তি পায়, তা একমাত্র আমি আর আমার পরমেশ্বরই জানে। আর এদিকে পুজো দিয়েই চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্নার তো প্রস্তুতি শুরু করে দিতে হবে। আজকে আবার বড়বাবু বলে দিয়েছে যে ওনাকে 1টার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিতে হবে, তো ওই কারণে একটু তাড়াহুড়ো করছি। আর তোমরা তো জানোই, যারা অনেক আগে থেকে আমার ব্লগ দেখো তারা এগুলো ভালোই জানো যে আমরা মাঝে মাঝেই কিন্তু এমন একটা দিন থাকে যেই দিন কোনো ভাত টাত কিছুই খাই না, মানে সারাটা দিনই আমরা রুটি বা শুকনো খাবার এইগুলোর মধ্যে দিয়ে কাটাই। এটা আমাদের একটা অভ্যেস, আর আমাদের দুজনারই এরকম ডায়েট করতে ভালো লাগে। তো সেই কারণেই আজকে কিন্তু দুপুরবেলা রুটি হচ্ছে। সকালবেলা আজকে সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়নি, মানে ওই একটু বেলে শরবত খেয়েছিলাম, বিস্কিট, চা এসব খেয়েছিলাম। আর যেহেতু আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করব, তো সেই কারণে রুটি করছি। আর রাত্রিবেলা ইচ্ছে আছে একটু সুজির পোলাও করব। তো দেখো, আলু ভাজা করলাম আর ডিম দিয়ে দিলাম এর মধ্যে, মানে ওই ডিম ভুজিয়া দিয়ে আলু ভাজা। এটা না রুটির সাথে ভীষণই ভালো লাগে খেতে, আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে হয় কি আরও বেশি টেস্ট লাগে। ভাগ্যের পরিহাস বলে জীবনে আমাদের অনেক কিছুকেই মানিয়ে নিতে হয়। এই যেমন দেখো, এখন যে রান্না করছি রান্নাঘরে গ্যাসের সামনে না কোনো জানালা নেই। ওই বেসিনটার ওপরে ছোট্ট একটু জানালা রয়েছে, যেখানে দাঁড়ালে পর মাথায় একটু হাওয়া লাগে, কিন্তু সেই হাওয়া তো আর এদিকে আসে না, তাই ভারী কষ্ট হয় জানো। সেটাকেও মানিয়ে নিয়েছি, কারণ ওই যে আমার তো নিজের একটা সংসার হয়েছে, তাই এই সংসারটা যখন শুরু হয়েছে আমাকে এখন অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু মানিয়ে নিতে হবে। আর তাছাড়াও যখন অনেক বেশি কষ্ট হয় তখন এটাই ভেবে নিই যে আমি তো ছোটবেলায় এই কথাটা শুনিয়েছিলাম, মেয়েদেরকে জলের মতন হতে হয়, যে পাত্রে তাকে রাখা হবে সে যেন সেই পাত্রের আকার ধারণ করতে পারে, তাহলেই তার জীবন খুব সুন্দর। রান্নাবান্নাটা বিয়ের পর খুব তাড়াতাড়ি আমি শিখে ফেলেছি। আসলে যেহেতু রান্না করতে ভালোবাসতাম ছোট থেকেই, ছোটবেলায় রান্নাবাটি খেলতে ভালোবাসতাম, তারপরে ক্লাস 4-এ প্রথম পোড়া পোড়া সুজি বানিয়ে বাবাকে খাইয়েছিলাম। বাবাকে বলেছিল দারুণ হয়েছে, আর সেই দিনই রান্নার প্রতি আমার সব থেকে বেশি উৎসাহ এসেছে। তবে কি বলতো, পড়াশুনোর জন্য না আমি তেমন একটা রান্নাবান্না বাড়িতে করতাম না, মানে করতে সময় পেতাম না। আর তাছাড়া মা তো রয়েছে যে আমাকে কোনো সময় কোনো কিছু করতে দিত না। তবে হ্যাঁ, আস্তে আস্তে যখন বড় হলাম, স্কুল কমপ্লিট হলো, কলেজে গেলাম, টুকিটাকি কিছু টিফিন, কিছু খাবার এগুলো তো করতেই হতো। সেই সূত্রেও আমি কিন্তু রান্নাটাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আর বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন তো 1.5 বছর পর আমি আমার নিজের একটা রান্নাঘর করতে পেরেছিলাম। সেই সুবাদে আমি রান্নাটাকে আরও বেশি ভালোবেসে অনেকখানি রান্না একেবারে শিখে ফেলেছিলাম। তবে জানো, এই রুটি না আমি কোনোভাবেই শিখে উঠতে পারছিলাম না যে আমি এমন রুটি বানানো শিখতে চাই যেরকমটা মা বানায়। প্রথমত রুটিটা গোল করে বেলতে হবে, যদিও আমি সেটা খুব তাড়াতাড়ি শিখে ফেলেছিলাম। তারপরে হলো রুটিটাকে ফুলতে হবে, সেটাও আমার হয়ে যেত, কিন্তু হটপটে না রাখলেও রুটি কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। আমার কিন্তু কোনো হটপট নেই জানো, আমি কোনো হটপটে রাখি না। যদিও কি বলতো, আমার সাথে সাথেই রুটিটা খাওয়া হয়ে যায়, কিন্তু 2-1টা বেঁচে গেলেও কিন্তু আমার সেই রুটি নরমই থাকে। তার প্রধান কারণ কি জানো, আমি কিন্তু গরম জল দিয়ে রুটিটা মাখি, আর মানে ঈষৎ উষ্ণ, যেটা আমার হাতে সয় সেরকম। তোমরাও সেটাই করো, আর সেটাতে হয় কি অ্যাসিডিটিও হয় না। আর যখন রুটিটা আমি বেলি তখন কিন্তু বেশি একটা গুঁড়ো ব্যবহার করি না, মানে আটা যে গুঁড়োটা দিয়ে রুটিটা বেলা হয় সেটা আমি বেশি একটা দেই না,
ঠিক এমনভাবেই মা বানায় আমাদের বাড়িতে রুটি। আর এত সুন্দর খেতে হয় মায়ের হাতে রুটি, আমি বলে বোঝাতে পারবো না। আমি এখনও পারিনি সেরকমভাবে রুটি বানাতে, তবে হ্যাঁ, এখন যেটা পারি সেটা আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। আর এদিকে এখন একটুখানি ভাত ভাজা করছি। বলেছিলাম তো ভাত খাবো না, কিন্তু ফ্রিজে না একটুখানি ভাত বেঁচে গিয়েছিল কালকেরটা, তো বড়বাবু বললো সেটা একটুখানি ভাজা করে দাও। আর ওই যে দেখলে না, যে এই ভাত ভাজা যখন হয় তখন আমাদের বাড়িতে বড়বাবু একটুও বসে থাকতে পারে না, তো ওই জন্য শেষ দিকে গিয়ে রান্নাঘরে বউকে একটু সাহায্য করছিল, মানে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছে। আর এই ভাত ভাজাটা কিন্তু আমি অনেকভাবে করি, এক এক দিন এক এক রকমভাবে, প্রত্যেকটা দিনই খুবই সুন্দর হয় খেতে, কারণ এই ভাত ভাজাটা করতে আমার ভীষণ ভালো লাগে। বড়বাবু ভীষণ ভালোবাসে তো ওই জন্য। এখানে রুটি রয়েছে, ভাত ভাজা রয়েছে, আর এই যে একটু ডিম ভুজিয়ে দিয়ে আলু ভাজা রয়েছে। ব্যাস, কালকের আবার একটু কাঁকরোল আলুর তরকারিও বেঁচে গিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, একটু বিশ্রাম নিচ্ছিলাম, ভালো লাগছিল না শরীরটা। আর তাছাড়াও আজকে সারাটা দিন এত মেঘলা মেঘলা গিয়েছে, মানে কোনো কাজেই যেন ঠিক করে মন বসাতে পারছি না। আর তারপরে তো আমার আজকে আবার এই একটা বড় কাজ রয়েছে। কালকে যে আচার তৈরি করেছিলাম সেই আচারগুলোকে তো এখন তার জায়গায় জায়গায় সব গুছাতে হবে, তো সেই জন্য ভাবলাম না আর বসে থাকবো না, এখন ওই কাজটা সেরে ফেলি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পর থেকে না ওই আচারের কড়াইয়ের দিকেই বারবার করে মাথা, ঘ্রাণ, চোখ, নাক সব কিছু চলে যাচ্ছে, বুঝলে। বড়বাবু অনেকবার করে বলছে যে কি গো, কালকে রাত্রিবেলা আচার করে তখন দিলে একটু টেস্ট করতে, আর তো দিলে না, বললে ঠান্ডা হলে পর দেবে, কখন দেবে। তো ওই জন্য বললাম যে হ্যাঁ এই তো দিচ্ছি, এই দিচ্ছি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। যাই হোক, এখন চলো গিয়ে সব জায়গায় জায়গায় সমস্ত আচারটা খুব সুন্দর করে বয়মে গুছিয়ে নিই। চলো তাহলে। আর এদিকে দেখো, সেই দুপুরবেলা এই কাচের বয়মগুলোকে এনে এইভাবে খাটের ওপর লাইন দিয়ে রেখে দিয়েছি। কেন বলো তো? যদিও কিন্তু শুকনো ছিল, কিন্তু তবুও ভাবলাম কতগুলো দিন তো আবার ওরা হাওয়া বাতাস খেতে পারবে না, এখন একটু মন ভরে হাওয়া বাতাস খেয়ে নিই। চলো আর দেরি করবো না, এবার তবে আচারগুলো ভরে ফেলি, কেমন? এই দেখো কালকের এই আচার, দেখেছো? ঠান্ডা হয়ে গিয়ে কি সুন্দর জমে গিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বলো? আহা হা হা, সারা বছরের জন্য একে সঞ্চয় করে রাখা হবে, যখন আমের কথা মনে পড়বে তখন টুকুস করে একটুখানি মুখে দেওয়া হবে। চলো এবার খুব সুন্দর করে বয়মগুলোর মধ্যে ভরে নিই। আর তার আগে তোমাদেরকে একটু দেখাই কতটা কি জমেছে। হ্যাঁ, খুব সুন্দর জমে গিয়েছে গো, আমি তো এরকমই চাইছিলাম। চলো। আচ্ছা, এই পর্যন্ত যারা তোমরা আমার ভিডিওটির সাথে রয়েছো, তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে সর্বদাই আমি এই প্রার্থনাই জানাই। আর হ্যাঁ, সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতার কদরই আলাদা। এই ব্লগে তোমরা সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, আমি ধন্য, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। বিশ্বাস করো, আমি কখনোই ভাবিনি যে এতদিন ব্লগ না দেওয়ার পরেও, এই কটা দিন মাত্র ব্লগ দেওয়ার সাথে সাথে তোমরা আমায় অফুরন্ত এত পরিমাণে ভালোবাসা দেবে। তোমরা সবাই খুব ভালো থেকো গো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। চলো এবার তাহলে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক, কেমন? পিঙ্কি সিম্পল লাইফস্টাইল কমেন্ট করেছে, দারুণ লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাকেও, খুব খুব ভালো থেকো তুমি পিঙ্কি। কমেন্ট করেছে পূজা সরকার, লিখেছে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ পূজা তোমাকেও, খুব খুব ভালো থেকো তুমি। এত সুন্দর কমেন্ট করেছো, ভীষণ ভালো লেগেছে আমার। এভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই, কেমন? আমার পরিবারের প্রতিটা মানুষ, তোমরা সবাই আমার খুব কাছের। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনাই করি। আমার হাতে তৈরি আমের আচারের এই রেসিপি তোমাদের কার কার ভীষণ ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? জানো তো, এই বয়মে বয়মে করে আচারগুলো তুলে তুলে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগছে। খাওয়ার থেকেও এ যেন আরও বেশি শান্তির। মানে এই বয়মগুলো সব ভরে যাচ্ছে, সারা বছরের জন্য সঞ্চয় করে রাখা হচ্ছে, এত ভালো লাগছে। ইচ্ছা আছে একটু আমসত্ত্বও দেবো এবার, জানো, বিয়ের পর এগুলা এবছর আমি প্রথম বানাচ্ছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর বড়বাবু বলছে কতক্ষণে দেবে তাই আগে বলো।
আচার ভরার এই কাজটা হয়ে গেলে পর তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দুজনের জন্য 2 কাপ চা বানাবো। আর আজকে ইচ্ছে হচ্ছে একটু দুধ চা খেতে। ব্যাস, তারপরে দুজনে বসে একটু গল্প করবো আর চা খাবো। তারপরে আবার চলে যেতে হবে রাতের জন্য রাতের খাবার বানাতে। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।